দেখুন, উনি স্টেজে দাঁড়িয়ে এখন কাঁচা খিস্তি গালাগাল করছেন, ব চ দিয়ে গালাগাল দিচ্ছেন, যেগুলো আমাদের ক্লাবেতে যখন আমাদের ছেলেমেয়েরা আমরাও যখন আড্ডা মেরেছি তখন এই কথাগুলো বেরোলে লুকিয়ে বলতাম। মানুষ বলেন যারা নিজেরা বন্ধুদের মধ্যে আড্ডা মারেন, কিন্তু যেভাবে মানুষের অভিযোগে আদালতে বিচার চলছে এবং চোরেরা ক্রমাগত ধরা পড়ছে, ওপেন হচ্ছে সবটা, এবং যেহেতু এই চোরেদেরকেই পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী তার সম্পদ, বীর, ভালো ছেলে বলে বারবার দাবি করেন, এ সবাই জানেন। তো তাই এই পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী আদালতের নিরপেক্ষ বিচারে যেভাবে চোরেরা ধরা পড়ছে এবং আস্তে আস্তে বড় চোরেদের দিকে হাতটা প্রমাণ সহকারে চলে যাচ্ছে, তাই তিনি এই ভোট বাঁচাতে বা এক কথায় নিজেদের বাঁচাতে এই ধরনের মিথ্যে কথা বলতে আবার নেমে পড়েছেন। মিথ্যে কথায় মানুষকে ভুল বোঝানোর জন্য যে আপ্রাণ চেষ্টা, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষের এই বেশ কয়েক বছরে জুড়ি মেলা ভার। যেই চোর জোচ্চোরকে ধরতে যাবে, যেই চোর জোচ্চোরের বিরুদ্ধে, তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে বলে দেওয়া হবে হয় বিজেপি আর নয় বলে দেওয়া হবে ষড়যন্ত্র। যে কটা মিডিয়া পশ্চিমবঙ্গে এই তৃণমূল সরকার এবং তৃণমূল নেতাদের চুরি জোচ্চুরি দুর্নীতি নিয়ে প্রমাণ সহকারে তথ্য তুলে ধরেছে, প্রত্যেকটা মিডিয়ার গলা চিপেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার আন্ডারে পুলিশ, যিনি পুলিশ মন্ত্রীও বটে। এত চুরি দুর্নীতি হয়েছে, উনি পুলিশ মন্ত্রী হিসেবে একজনকেও ধরেননি, উল্টে তাদের বীর বলেছেন। ইভেন যখন চাল ডাল চুরি হচ্ছে, কেন্দ্রের পাঠানো চাল ডাল যা গরিব মানুষের জন্য, তা যখন খোলা বাজারে বেআইনিভাবে বিক্রি হচ্ছে, তখন এই পশ্চিমবঙ্গেরই পুলিশ সেটা দেখতে পেয়ে নিজে থেকেই এফআইআর করেছিল। কিন্তু তদন্ত কিছু দূর এগোবার পর কোনো এক ওপরের নির্দেশে সেই তদন্ত বন্ধ হয়ে যায় এবং তারপর বড় অভিযোগ মানুষের দিক থেকে আসার পরে হাইকোর্ট সিদ্ধান্ত নেয়, ইডি সিবিআই তদন্তে নামে এবং চালচোর ডালচোর গরিবের এই মমতা বন্দ্যোপাধ্যায় সাধের মন্ত্রী, তার কথায় এখনও বলেছেন ধরা পড়ার পরে ভালো ছেলে জ্যোতিপ্রিয় মল্লিক এবং আনুষঙ্গিক লোকজন জেলে এবং বাকিরাও যাবে, কারণ ইটস এ পরিকল্পিত ষড়যন্ত্র। ইভেন পশ্চিমবঙ্গে যারা নিরপেক্ষ মানুষ, তারাও যখন তৃণমূলের চুরি দুর্নীতি নিয়ে কথা বলে, তখনও তিনি বলে দেন বিজেপি বা বলে দেন ষড়যন্ত্র, এবং পুলিশকে রেডি রাখেন এই সংবাদ মাধ্যম বা সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় বিভিন্ন রকম অদ্ভুত মামলা দিতে। খুনের চেষ্টা, বোম বাঁধার চেষ্টা, রাহাজানির চেষ্টা, শ্লীলতাহানি, এই বিভিন্ন ধরনের কেসে তিনি জড়িয়ে দেন। ভারতীয় জনতা পার্টির 200-র ওপরে কার্যকর্তাকে খুন হতে হয়েছে। আমাদের 200-র ওপরে কর্মী খুন হলো কী জন্য? বিজেপির জন্য কোনো দাবি আদায় করতে গিয়ে না তো। যে পদ্ধতিতে কেন্দ্র থেকে পাঠানো, যেহেতু আমাদের রাজ্যে লুঠের পরিবেশ, তোলাবাজির পরিবেশ, তাই কোনো শিল্প নেই, তাই আমার রাজ্যে রোজগার নেই এবং আমার মদমাতালের সরকার। তার কারণ পশ্চিমবঙ্গ সরকারের একমাত্র ইনকাম হচ্ছে মদ বিক্রি করে, যা অত্যন্ত খারাপ লাগছে বলতে। এ বাংলা এমন বাংলা ছিল না, যেই শাসক থেকে থাকুক তারা যাই ভুল করুক, এরকম ছিল না। তো এরপর যখন চাকরি দুর্নীতি সামনে এলো, তারা কি করলেন? যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা যোগ্য, তাদের চাকরি দিলেন না। একটা অংশের মানুষ রাস্তার উপর ধর্নায় বসে রয়েছে। ধর্নায় বলুন তো কে বসে রয়েছে? সব ধর্মের মানুষ বসে রয়েছেন। যারা মধ্যবিত্ত গরিব, যারা পড়াশোনা শিখে ভেবেছিলেন একটু বৃদ্ধ বয়সে বাবার ওষুধ কিনে দেবো, মায়ের শাড়ি কিনে দেবো, একটু সংসারটা আমি চালাবো, ইলেকট্রিকের বিলটা আমি দেব, একটু বাড়িটা রং করব, কি ভাঙা বাড়ি আছে একটু সারাবো, যে পড়াশোনা শিখেছি সততার রোজগারে আমি যোগ্য চাকরি পেয়ে আমি এটা করবো, আজকে সেই ছেলেমেয়েগুলো রাস্তায়। তাদের মধ্যে যে কজন আর কি একটু সৌভাগ্যবান ছিল,
তাদের চাকরি হয়েছিল, কিন্তু সেই চাকরির সঙ্গে সাদা খাতা জমা দিয়ে তৃণমূল নেতাদের 10, 12 না 15 লাখ এই সমস্ত টাকা ঘুষ দিয়ে কিছু প্রার্থীকে ঢুকিয়ে দেওয়া হলো। OMR সিট, পরীক্ষাতে কে কত নম্বর পেয়েছেন কোন সাবজেক্টে তা থাকে SSC সার্ভারে, স্কুল সার্ভিস কমিশনের সার্ভারে। সেই অরিজিনাল OMR সিটের যে তথ্য সেটা সার্ভার থেকে উড়িয়ে দিল, উড়িয়ে দিয়ে এই ভুয়ো চাকরি প্রার্থীদের চাকরি দেওয়ার জন্যই পুরোটা ষড়যন্ত্র। যারা তৃণমূলকে টাকা দিয়েছেন, মামলা হলো। যারা চাকরি পেলেন না, যারা রাস্তায় বসে আছেন, তারা মামলা করলেন, তদন্ত শুরু হলো। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সবার প্রথমে বিড়ালের গলায় ঘণ্টাটা বেঁধেছিলেন, বারবার এসে বলেছিলেন যে অরিজিনাল OMR সিট চাই। কারণ যে তালিকা প্রকাশ করা হয়েছে, পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা বলছে এগুলো ভুল, এগুলো ভুয়ো। তারা দারুণ পরীক্ষা দিয়েছিলেন, তারা জানেন তারা চাকরি পাবেন, কিন্তু ফলাফলে তারা দেখছেন অদ্ভুত অদ্ভুত নম্বর। এতটা পড়াশোনা করে এই গরিব বাড়ির ছেলেমেয়েগুলো যারা রাস্তায় বসে রয়েছে, তারা সন্দেহ প্রকাশ করেছিল। ফলে আদালত বলেছিল যে পরিষ্কার আমাদের সেই তালিকা দিন, অরিজিনাল OMR সিট, সেটা দিতে পারেনি। তারপরেও পরিষ্কার বলেছিল যে এই বিষয়ে তদন্ত চালু থাকবে। তড়িঘড়ি ঠিক সেই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেটে মিটিং করে তৈরি হলো একটা অদ্ভুত তথ্য। কি, যখন চাকরি যাওয়ার খেলা শুরু হলো ঠিক সেই সময় তারা নিয়ম করে তৈরি করলেন সুপার নিউমারিক পোস্ট। সুপার নিউমারিক পোস্ট মানে হচ্ছে আমের সঙ্গে আমড়াকে মিশিয়ে দাও। তিনি প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমরা চাই না কারুর চাকরি যাক। আরে আমরাও চাই না, কিন্তু উনি কেন বলছেন কথাটা? কেন তৃণমূল বলছে? কারণ এদের মধ্যেই মিশে থাকা, এই দুধের মধ্যেই জল মিশে থাকা 12-15 লক্ষ টাকা দিয়ে যারা টাকাটা দিয়েছিলেন তৃণমূলের নেতাদের, এখন যদি এদের চাকরি চলে যায় তাহলে পিঠের ছাল চামড়া তুলে নিতে পারে মানুষ, আইন নিজের হাতে তুলে নিতে পারে। কারণ তারা জমি বাড়ি বিক্রি করে, মায়ের গলার হার বিক্রি করে, তারা সাদা খাতা জমা দিয়ে লিস্টে নাম তুলেছেন, তৃণমূলকে ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, অন্যায় করেছেন, তারা বেআইনি কাজ করেছেন, কিন্তু তারাও তো সর্বশান্ত হলেন। বারবার কোর্ট বলেছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন ওই তালিকাটি দিন, জল আর দুধের তালিকা। তৃণমূল সেটা দিতে চায়নি, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দিতে চায়নি, এবং অফিসিয়ালি রাজ্য সরকারিভাবে ব্যতিক্রমী নিয়োগ, এই দুর্নীতিবাজদের আর এক মাথা ব্রাত্য বসু এই শব্দটা প্রয়োগ করেছিলেন শিক্ষামন্ত্রী। একজন জেলে গেছে আর একজন যাবো যাবো করছে। তিনি বলেছিলেন ব্যতিক্রমী নিয়োগ। কিসের ব্যতিক্রমী নিয়োগ? আপনারা সাদা পাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছে, আপনাদের ঘুষ দিয়ে তাদের চাকরি দেওয়ার জন্য টাকা এরা ফেরত দিচ্ছে না। যদি মিনিমাম ভদ্রলোকের রক্ত থাকতো এদের শরীরে, তো তাহলে এরা যে টাকা সব তো খেয়ে ফেলেছে, বান্ধবীদের দিয়ে ফেলেছে, গাড়ি বাড়ি বানিয়ে ফেলেছে। সেই টাকা যাতে ফেরত দিতে না হয়, তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই চোরেদের বাঁচাতে এই গণ্ডগোলটা করলেন এবং এতগুলো ছেলেমেয়ের সর্বনাশটা করলেন। দেখুন, কোর্ট তো নিজে বাঁচতে পারে না। কোর্ট প্রথম থেকে দেখছে এই পদ্ধতিটা ভুল। কোর্ট বারবার এসে বলেছে যে কারা সঠিক কারা ভুয়ো সেই লিস্টটা দিন, কারা পরে ঢুকেছেন লিস্টটা দিন। এই লিস্টটা তৃণমূল দেয়নি। এই লিস্টটা যাতে বৈধ করা যায় তাই সুপার নিউমেরিক বলে একটা শব্দের প্রচলন করলেন এই তৃণমূলের মিথ্যাবাদী মুখপাত্র কুণাল ঘোষ, এই করাপ্টেড প্রমাণিত হতে যাওয়া ব্রাত্য বসু, তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে ক্যাবিনেটে পাস করালেন এই সুপার নিউমারিক পোস্ট। তাই এখান থেকে এই যে পাপ করলেন এরা, এত যে ছেলেমেয়ের চাকরি গেল, যোগ্যরও চাকরি গেল। কারণ এই বাছাই করবার দায়িত্বটা কার? কোর্টের নয়। বাছাই করবার কাজ রাজ্য সরকারের এবং তার আন্ডারে থাকা SSC। এখন মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী, তৃণমূল নেতাদের যে চুরি সেটাকে ঢাকতে গিয়ে এতগুলো ছেলেমেয়ে যে চাকরি চলে গেল, তার দায়টা যেই দেখেছেন সবাই বুঝে গেছে আমার ঘাড়ে আসছে। লোককে ভুল বোঝাতে গিয়ে এখন উনি মঞ্চে বলছেন যে SSC PSC এগুলো তো আলাদা বডি,
ভাই মানুষ জানে না এই স্বনিয়ন্ত্রিত বডিগুলোর মাথায় বা চেয়ারে যারা বসেন তাদের মনোনয়ন কোন কোন ব্যক্তি বসবেন সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নির্দেশে হয়। যখন 2019 সালে ছেলে মেয়েগুলো রাস্তায় বসে মুখ্যমন্ত্রী জানতেন যে অন্যায় আর চুরি হয়েছে, তৃণমূলের নেতারা লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়ে সাদা খাতায় পরীক্ষা না দিয়ে যে ছেলে মেয়েগুলো চাকরি পেয়েছে ভুয়োরা, তাদের জন্যই যোগ্যরা রাস্তায় বসে। তিনি কি বলেছিলেন? আমি জানি এসএসসিটা ঘুঘুর বাসা। তারপর কি করলেন উনি? ঘুঘুর বাসা ভাঙলেন না, কারণ এই ঘুঘু তো ওনার দলেই টাকা তুলে দেওয়া ঘুঘু। এই ঘুঘু তো ওনার সোনার চাঁদের টুকরো ছেলে, ভালো ছেলে, বীর ঘুঘুরা। যে ক্রিমিনালদের উনি ক্রমাগত সম্মান করেন, যে ক্রিমিনালদের বীর বলেন, তিনি জানেন কারা ঘুঘু। তিনি জানেন এসএসসি চেয়ারগুলোতে ঘুঘু, এবং ওই ঘুঘু মমতা বন্দ্যোপাধ্যায়ই বসিয়েছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আছে, তারা কোনো তদন্ত করেছিলেন কি? না। তাহলে তিনি পুলিশ মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, তিনি তৃণমূল নেত্রী, তিনি জানেন যে ওখানে ঘুঘুর বাসাস। সেই জন্যই ছেলে মেয়েগুলো যারা পড়াশোনা করেছে রাস্তায় বসে। পুলিশ না তদন্ত করলেও সিট গঠন। এক মিনিট, তিনি ঘুঘুর বাসা ভাঙলেন না কেন? ভাঙলেন না যাতে ঘুঘুরা আরও ডিম পাড়ে, আরও ঘুঘুর জন্ম দেয়, এবং পশ্চিমবঙ্গে ঘুঘুর চাষ হয়, এবং সেই ঘুঘুরা যারা সাদা খাতা জমা দেবে তাদের 12, 14, 15 লক্ষ টাকা করে টাকা নিয়ে সেই টাকা নিজেরা কিছু রাখবে, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু টাকা তুলে দেবে দলের জন্য, তাদের ফুর্তির জন্য। কিসের সিট? সিট মানে কি? সিট মানে কি? নিজেরই দলে এক গাদা চোর নিয়ে বসে আছে, চোরেদের বলছে যারা চুরি করেছে, এই তোমরা একটা কমিটি গঠন করো তো। এত পাপ পশ্চিমবঙ্গে বিভিন্ন সরকার এসছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি বিরোধী অন্যান্য সরকারও আছে, সবার বিরুদ্ধেই কিছু না কিছু অভিযোগ রয়েছে। কিন্তু পরিকল্পিতভাবে এই অন্যায় করা, আর অন্যায় করে ধরা পড়ার ভয়ে এখন আমি সৎ বাকি সবাই খারাপ, এই কথা বলে প্রত্যেকবার বিধানসভায় ভোট নিয়ে মানুষকে ঠকিয়েছে। আর প্রত্যেক বিধানসভায় তারপর চোরেরা মানুষের চাল, ডাল, বালি, কয়লা, পাথর, রেশন, আবাসের টাকা সব চুরি করেছে। আমি জানি না এরপরেও যদি পশ্চিমবঙ্গে এখনও যারা তৃণমূলকে ভোট দেন তাদের চোখ খুলবে কবে? তাদেরও তো বাড়ির বাচ্চারা আছে, তারা কাদের কাছে পড়ছেন? ভুয়ো শিক্ষকের কাছে পড়াচ্ছে কে? আপনি যাকে ভোট দেন এই তৃণমূল। যবে থেকে ছেলে মেয়েগুলো রাস্তায় বসে আছে, আমি তাদের সঙ্গে দেখা করতে যাই, আপনারা দেখেছেন, আপনারা নিজেরাও কভার করেছেন। আমি তাদের সঙ্গে কথা বলি, আগে তারা চোখের জল ফেলতেন, এখন ফেলেন না, চোখের জলও শুকিয়ে গেছে। সবার ক্ষতি করেছেন এরা, এবং এই ক্ষতি করার জন্য বড় অংশে একটা দায়ী হচ্ছে আমাদের সংখ্যালঘু সহজ সরল মুসলমান সমাজ। তারাই তৃণমূলকে ভোট দিয়ে নিজেদের সর্বনাশ করেছে। যারা মুসলিম সমাজের ওয়াকফ এস্টেট, ওয়াকফ সম্পত্তি বেআইনিভাবে বেচে খেয়ে ফেলেছে, যে মুসলমান সমাজকে এই মুখ্যমন্ত্রী বলেন যে গরু দুধ দেয় তার লাথি খাবো, তাদের গরু বলেন। আমি জানি না মুসলিম সমাজ আপনাদের কোরআনে কি লেখা রয়েছে, কোন আয়াতে কোন হাদিসে কি লেখা রয়েছে যে চোরের পক্ষ নেবেন, চুরিকে সমর্থন করবেন। আমি তো বিশ্বাস করি না, আমি কোরআন পড়িনি, কিন্তু যতটুকু আমি জানি সেখানে একজন সাচ্চা মুসলমান, আপনারা কথায় কথায় সাচ্চা মুসলমান বলেন না, তো আমি সেই সাচ্চা মুসলমানকে বলি রাস্তার দিকে তাকিয়ে দেখুন আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কারা নষ্ট করেছে, দিন, আরও ভোট দিন, আরও সর্বনাশ করুন। ওই রাস্তায় ধর্ণা দেওয়া, চোখের জল শুকিয়ে যাওয়া, মাথার কালো চুল পাকা হয়ে যাচ্ছে যে ছেলে মেয়েগুলো বসে আছে, ওখানে যেমন হিন্দু বাড়ির শান্তনু বসে আছে, তেমন ওই সাচ্চা মুসলমান আপনার বাড়ির শরীফুলও বসে আছে, চোখের জল ফেলছে। যেমন আমাদের হিন্দু বাড়ির সাবিত্রী বসে আছে, তেমন আপনার মুসলিম বাড়ির সাবিনাও বসে আছে। এরপরেও আপনারা ওদের ভোট দেবেন? এই চোরকে রেখে দেওয়ার জন্য কিছু দাড়িতে রং করা ইমামকে দিয়ে আপনাদের মুসলিম সমাজ, যাদের প্রত্যেক মুহূর্তে এরা ছোট করছে, আর মুসলিম সমাজকে এরা কিভাবে পরিচয় করাচ্ছে? শেখ শাহজাহান। আর প্রিজন ভ্যান থেকে বলছে আল্লাহ আছে, বিচার করবে। আল্লাহ এই ধরনের নরকের কীটদের বিশ্বাস করে না।
যারা সাচ্চা মুসলমান আছেন, যাদের ঈমান রয়েছে, যারা নবীকে বিশ্বাস করে, যারা কোরআনকে সম্মান করে, মুখে বড় বড় কথা বলবেন আর গিয়ে চোরের তৃণমূলের পাশে দাঁড়াবেন, তার মানে আপনি আপনার সাচ্চা মুসলমান বলা যে কথাটা সেখান থেকেই সরে আসছেন। আপনি আপনার নবীকে অসম্মান করছেন। আপনার নবী বলেননি যে চোরের পাশে থাকুন, চুরির পাশে থাকুন। আপনাকে যে গরু বলছে, আপনার ওয়াকআপ এস্টেট যে বেচে দিচ্ছে, আপনার যে বাচ্চাগুলো পরীক্ষা দিয়ে রাস্তায় বসে রয়েছে মুসলিম বাচ্চারা, তাদের যারা সর্বনাশ করেছে তাদের পক্ষে আপনারা থাকছেন। মুসলিম সমাজের পরিচয় শেখ শাহজাহান, মুসলিম সমাজের পরিচয় আনারুল হুসেন, ভাদু শেখ, যারা বকটুইতে সর্বনাশ করে দিল, মুসলিম মা বোনেদের পুড়িয়ে দিল, আপনি তাদের পাশে দাঁড়াচ্ছেন। যারা আনিস খানকে পুলিশ দিয়ে মারল, তাদের পাশে দাঁড়াচ্ছেন সাচ্চা মুসলমান আপনি। আপনাদের বাচ্চাগুলোর ছোট ছোট বাচ্চা, দুধের বাচ্চা, তাদের মিড ডে মিলের টাকা চুরি করছে যারা, যে গরিব মুসলমানের রেশন চুরি করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় চাল ডাল বালিচোর এই অনুব্রত মণ্ডল আর বালুরা, শওকত মোল্লারা যে ক্রিমিনাল বোম বাঁধে, তাকে আপনার এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জেড ক্যাটাগরির নিরাপত্তা দিয়ে প্রোটেকশন দিচ্ছেন, ক্রিমিনালদের প্রোটেকশন দিচ্ছেন তিনি। এটা মুসলিম সমাজের নাম? আরাবুল যে শিক্ষিকাকে জগ ছুঁড়ে মারে, যে বোম বাঁধে, আমি জানি না মুসলমান সমাজের কি হয়েছে। আর যদি এটা মুসলমান সমাজ হয়, তো তাহলে আপনারা এই চোরের পাশে থেকে যারা মানুষের লুট করছে, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবার যারা সর্বনাশ করছে, মানুষকে ভুল বোঝাচ্ছে, তাদের হাত শক্ত করা মানে পবিত্র কোরআন থেকে শুরু করে আপনাদের নবী, আপনাদের কোরআনের প্রত্যেকটা হাদিস আয়াত যা যা লেখা রয়েছে, আপনারা ভেবে দেখুন তো সেটাকে, সেই গৌরবটাকে, সেই পবিত্র কোরআনকে আপনারা সাচ্চা মুসলমান এই যে শব্দটাকে নিয়ে আপনাদের নাজ, সেইটাকে অসম্মান করে ফেলছেন কিনা। একদিন সরে যাক এই সহজ সরল মুসলিম সমাজ, সেখানে কিছু বদমাইশ ঢুকেছে, দাড়িতে রং করা কিছু ইমাম রয়েছেন, যাদের কাছে মোটা বান্ডিলের টাকা পৌঁছে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল থেকে, তাদের এমএলএ এমপি বানিয়ে দেওয়া হয় কিছু টাকা পয়সা মোটা টাকা দিয়ে, আর তারা পুরো মুসলিম সমাজের সর্বনাশটা করছেন। ভাই, আপনাদের বাচ্চাদের যারা ক্ষতি করছে, আপনাদের চাল ডাল রেশন বাড়ি যারা চুরি করছে, আপনি নিজেকে সাচ্চা মুসলমান তাহলে আর বলবেন না। বলুন আমি তৃণমূলী মুসলমান। আমার কিছু বলার নেই আমার মুসলমান ভাইদের। আমার 40% মুসলমান বন্ধু, তারা দুঃখ প্রকাশ করে। সিএ হওয়ার সময় আপনারা ট্রেন ভাঙলেন, আগুন জ্বালিয়ে দিলেন। সিএবি যখন ছিল 2019-এ, রামনবমী নিয়ে আপনাদের খেপানো হলো, আর আপনারাও খেপছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা বুঝতে পারেন না? আমি সাচ্চা মুসলমানদের প্রশ্ন করছি, কেন মসজিদে ঢুকতে দেন মমতা বন্দ্যোপাধ্যায়কে? কেন ভরা পেটে ইফতার করতে যখন যায় তখন ঢুকতে দেন? আপনি সম্মান করছেন আপনার মুসলিম ধর্মকে। আপনার নিজের বাড়ির আপনার বিবিরা ঢুকতে পারে না, চাচিরা ঢুকতে পারে না, আপনার মেয়েরা ঢুকতে পারে না। একজন ব্রাহ্মণ বাড়ির মেয়েকে তিনি যেমন হিন্দু ধর্মের অসম্মান করছেন, বিভিন্ন হিন্দু ধর্মের দেবদেবীদের নিয়ে খারাপ কথা বলেছেন, ও দলের লোকেরাও বলে, ঠিক তেমন আপনি মসজিদে ঢুকিয়ে দিচ্ছেন। আপনি আপনার নিজের বউকে ঢুকিয়েছেন মসজিদে, নিজের মেয়েকে ঢুকিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন ঢোকাচ্ছেন মসজিদে? কেন পবিত্রতা নষ্ট করছেন? আপনার ধর্মের নিয়ম ভাঙছেন আপনি, এরপরে বলবেন আপনি সাচ্চা মুসলমান। ক্রিমিনালদের পাশে দাঁড়াচ্ছেন দুটো টাকার লোভে। আপনি যা যা পাচ্ছেন এই রাজ্যে সবকটা কেন্দ্রের বিজেপি সরকার আপনার জন্য পাঠায় সাচ্চা মুসলমান। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর যে প্রকল্পগুলো, বলুন মুসলমান যে সবকটা প্রকল্প হিন্দুর বা অন্য ধর্মের আমাদের জন্য নেই? আপনি দেখাতে পারবেন যে একটা প্রকল্প অন্য কোনো ধর্মকে বাড়তি সুবিধে পাইয়ে দিয়েছে? একটা সরকার আসে সবার উপকারের জন্য,
আপনাদের অনেকে আমাদের ভোট দেন না, তারপরেও আমরা কোথাও কোনো জায়গায় কোনো প্রকল্প থেকে আমাদের মুসলিম ভাইদের আমরা কোনো প্রকল্প থেকে নাম্বার দিয়েছি? দীর্ঘদিন তো ভোট দেন না। কাকে ভোট দেন? যে আপনার সব চুরি করছে তাকে ভোট দেন। আর যে আপনাকে সব দিচ্ছে আপনি তার থেকে মুখ ফিরিয়ে চোরের হাত ধরছেন। এটাই সাচ্চা মুসলমান? বাংলার মুসলমান সমাজ চোখ খুলুন। পাকিস্তানের মুসলমানরা অবধি আজকে বলেন যে আমাদের দেশে যদি নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রী থাকতো, ভারতবর্ষের মতো কেন্দ্রীয় সরকার থাকতো বিজেপির, আমাদের এই হাল হতো না। সারা ভারতবর্ষে যারা সাচ্চা মুসলমান রয়েছেন, যারা চোখ খুলে নিরপেক্ষ দৃষ্টিতে তাকায়, তারা নরেন্দ্র মোদীর সরকারকেই বারবার চাইছে। আর আপনারা চোর জোচ্চোরকে সাপোর্ট করে বলছেন আমরা সাচ্চা মুসলমান। আমার কষ্ট লাগে মুসলমান সমাজের এই সরলতাটাকেই কাজে লাগিয়ে তৃণমূল এইভাবে লুট করছে তাদের বাচ্চাদের, তাদের বাড়ি, তাদের জমি, তাদের যারা লুট করছেন। তৃণমূল চায় না যে মুসলমান সমাজ থেকে নামকরা ডাক্তার তৈরি হোক, ইঞ্জিনিয়ার তৈরি হোক, সাংবাদিক তৈরি হোক। যে সাংবাদিকরা মুসলমান সমাজ থেকে উঠে এসে কেউ কেউ পোর্টালে রয়েছে, কেউ কেউ বড় চ্যানেলে রয়েছে, তাদের ওপরে কেসের পর কেস দেয় এই তৃণমূল সরকার, এই মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একটু একটা অন্য বিষয়ে একটু জেনে নেব যে তৎপরতা ছিল না। আমি বলছিলাম যে যখন এই দুর্নীতির অভিযোগগুলো আপনি বললেন এবং ধাপে ধাপে তা আমাদের সামনে এলো, আমি বলছিলাম তখন কোথায় তৎপর ছিল? এখন যেরকম সুপ্রিম কোর্টে যাওয়ার যে তড়িঘড়ি তৎপরতা, ব্রাত্য বসু কমিশন গোটাটা নেমে গিয়েছে এক। দ্বিতীয় কথা, আরও 10 লাখ চাকরি। কোথায় চাকরি? বাস্তবে হবে কি না, নাকি শুধুই ওই সভামঞ্চের বক্তৃতা হয়ে থেকে যাবে? 2, আমার এই দুটো জিজ্ঞাসা ছিল। এই ঠিক 16 প্যানেল বাতিলকে কেন্দ্র করে এই প্রসঙ্গটা শেষ করবো এভাবে। এক তো 10 লক্ষ চাকরি, আরেক এই অতি সক্রিয়তা। দেখুন, অতি সক্রিয়তা চিরকালই তৃণমূলের আছে চোরকে বাঁচাতে। সবাই জানেন যে পরিকল্পিতভাবে লুট হয়েছে। তৃণমূলের নেতারা এজেন্ট লাগিয়ে গ্রামে গ্রামে ছেলে মেয়ে খুঁজে তাদের জমি বাড়ি বিক্রি করিয়ে চাকরি করে দেবো বলে সেই টাকা পাঠিয়েছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে, এসএসসি স্কুল সার্ভিস কমিশনের পুরো দপ্তরটাই জেলে রয়েছে। সবাই জানে তাদের বান্ধবীদের বাড়ির খাটের নিচে থেকে টাকা পাওয়া গেছে, 50 কোটি 100 কোটি করে বিভিন্ন লোকের পকেটের থেকে পাওয়া গেছে। আদালত মানবিকতার পক্ষে রায় দেওয়ার জন্যই আমাদের দেশের সংবিধান মেনে তারা বিচার করে। তাদের কাছে কোনো রাজনৈতিক দল, কোনো ধর্মের মানুষ কেউ বড় বা ছোট নয়, সবাই নিরপেক্ষ। কিন্তু নিরপেক্ষ আদালতের বিচারে বা নিরপেক্ষ সাধারণ মানুষ পশ্চিমবঙ্গে তাদের চোখে ভুলে যান যে ভারতীয় জনতা পার্টি কি বলছে বা কোন রাজনৈতিক দল তৃণমূলের বিরুদ্ধে কি কথা বলছে, কি প্রমাণ দিচ্ছে, ভুলে যান। আমাদের 200-এর ওপরে কর্মীদের এই তৃণমূলের মিথ্যাচারের বিরুদ্ধে সত্যি কথা বলতে গিয়ে প্রাণ কেড়ে নেওয়া হয়েছে, খুন করা হয়েছে। আমি ভুলে যাচ্ছি। আদালত চায় সত্যিটাকে সামনে আনতে, আর এরা চায় চোরকে প্রোটেক্ট করতে। বারবার চোরকে প্রোটেকশন দিতে এরা সুপ্রিম কোর্ট দৌড়ে যায়। দেখুন না, শেখ শাহজাহানকে কদিন আগেই তো ঘটনা, আমাদের ট্যাক্সের টাকাতেই কোটি কোটি টাকার উকিল খরচ করে যারা কোর্টে একবার দাঁড়াবে তাদের পারিশ্রমিক 80 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা বা তার উপরে। ভাবুন পশ্চিমবঙ্গের মানুষ, সেই টাকা কে দিচ্ছে? তৃণমূলের পৈতৃক সম্পত্তি না, মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা না, আপনার আমার ট্যাক্সের টাকা যেটা রাজ্যে জমা রয়েছে। আমরা চাল ডাল যাই কিনছি, চিরুনি, সিগারেট, বিড়ি, আনাজ পাতি, মশলা যা যা কিনছি সেখানে লোকাল ট্যাক্স এক্সট্রা বলে লেখা থাকে, সেই ট্যাক্সের টাকাই জমা রয়েছে। আর সেইখান থেকে এই খরচগুলো হচ্ছে। কী জন্য খরচ? চোর বাঁচাতে। শেখ শাহজাহানকে সিবিআই ইডি রাতে তুলে দেওয়া যাবে না, তাই কলকাতা পুলিশ সুপ্রিম কোর্টে মামলা করলো, আবার সেখানে থাপ্পড় খেলো। এরা বারবার থাপ্পড় খায়, যতবারই চোর বাঁচাতে যায় থাপ্পড় খায়। অভিজিৎ গাঙ্গুলি যখন এই চাকরি দুর্নীতি নিয়ে কড়া পদক্ষেপ নিচ্ছেন, যখন তিনি বিচারপতি, তখন তার নামে গালাগাল, বিজেপির দালাল। ভালো, শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয়, আদালতের যে নিরপেক্ষ জাজ তৃণমূলের চুরি জোচ্চুরি প্রমাণিতভাবে ধরে ফেলছেন, তাদেরকেই বলছে এরা বিজেপির দালাল।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ওরা হুঁশিয়ারি দিয়েছিল যে সাহস থাকলে মাটিতে নেমে লড়াই করুন। ব্যাস, অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে স্বেচ্ছা অবসর নিয়েছেন, নিয়ে মাটিতে নেমে লড়াই করতে এসেছেন। কিন্তু এবার বাকি বিচারকেরা আদালতের নিয়ম মেনে, আইন মেনে তারা এমন রায় দিয়েছেন, সেই রায়তে কিন্তু ঠিক একই হাল হচ্ছে। আদালত একটা সিস্টেম, একটা প্রসেস, যে প্রসেসের ঠিক মানুষের অধিকার, মানুষের ন্যায্য অধিকার পাইয়ে দিতে হবে, এবং তারা যেটা চুরি করেছে, খর্ব করেছে, তাদের ধরে জেলে পাঠানো হবে। এই জন্যেই আদালত। আর তৃণমূলের স্লোগান একটাই, চুরি স্বর্গ, চুরি ধর্ম, চুরি হি পরমং তপ, চুরি না যদি করি হাত চুলকাং, তাই চুরি নামং জপা। এই তো তৃণমূল। তো তাই যারাই চুরি দুর্নীতির বিরুদ্ধে, চোরেদের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে বলে দেবে বিজেপি। দেখুন, আদালত যে পদ্ধতিতে এই প্রক্রিয়ায় যাচ্ছে, আমি তো কোনো অভিজ্ঞ জজ নই, বিচারক নই, তাদের নিশ্চয়ই মনের মধ্যে রয়েছে যে তারা কি করবেন, আমরা জানি না সেটা। কিন্তু সবার আগে আইডেন্টিফাই করতে হবে যে মানুষের সর্বনাশ কারা করেছে। তারপর নিশ্চয়ই আদালত তারা এতটা কি বলবো উদাসীন নন। তারা তো জানেন যদি টিচার না থাকে তাহলে স্কুলগুলো বন্ধ হয়ে যাবে, বাচ্চাগুলো পড়াশোনা করবে না, তখন তো আমার শিক্ষক লাগবেই। আর যে যোগ্যরা সাময়িক বিপদের মধ্যে পড়লেন, আমার দৃঢ় বিশ্বাস আদালতের পরবর্তী পদক্ষেপ হবে, যারা এই চোরেদের পাল্লায় পড়ে ভুয়ো চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিল হবে, এই চোরেদের জেল হবে, এবং তাদের এই চোরেদের জন্য, তৃণমূলের জন্য যাদের হেনস্থা হতে হচ্ছে, তাদের সম্মানজনক জায়গায় তাদের অবস্থান হবে, তাদের চাকরি পাবেন তারা। আরও 10 লক্ষ চাকরি, তো তার মানে প্রমাণিত হচ্ছে, তার মানে বলুন যে আরও 10 লক্ষ চাকরি নিয়ে তৃণমূল দুর্নীতি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে থেকে, সরকারের মাথা হয়ে সেই দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন। যার কাছে গোয়েন্দা আছে, পুলিশ আছে, ভালো ছেলে মেয়েদের সঙ্গে ভেজাল খাতা, সাদা খাতা জমা দেওয়া লোকজন, যাদের থেকে টাকা নিয়ে, লাখ লাখ টাকা নিয়ে এই সর্বনাশটা করেছে। এরা আর কত বড় সর্বনাশ করতে পারে? সবার আগে এই কথাটা বলুন। আরও 10 লক্ষ চাকরি, যদি একটা চাকরিও যায় তার তো যন্ত্রণা শেষ নেই। আমাদের সবারই তো খারাপ লাগছে। যেদিন চাকরি গেল ঘোষণা হলো, আমি তখন বালুরঘাটে আমাদের মাননীয় সভাপতি সুকান্ত মজুমদার ওখানে প্রার্থী প্রচারে গেছি। আমি একটা জায়গায় বক্তব্য রাখতে উঠেছি, সেখানে এক মুসলমান সমাজেরই ভদ্রলোক তিনি, আমি স্টেজে বক্তব্য রেখে নামবার সময় আমার সঙ্গে উনি গাড়ি থামিয়ে কথা বললেন। আমি বললাম, রুদ্রনীল বাবু একটু কথা আছে। বললাম, হ্যাঁ চাচা বলুন। সেই চাচা বললেন যে আমার বাড়ির পাশে লোকে চাকরি চলে গেছে, তৃণমূলের নেতারও নামটা বললেন, যে 15 লক্ষ টাকা নিয়েছে। সারা পশ্চিমবঙ্গে এই ঘটনা ঘটেছে। আমি আবার বলছি, যারা ব্যাকডোর দিয়ে চাকরি পাওয়ার জন্য 10-15 লক্ষ টাকা দিয়েছেন ঘুষ, তারা জমি বাড়ি দিয়ে সর্বশান্ত হয়েছেন। যান, তারা তৃণমূলের নেতাদের কাছে যান, কিভাবে কৈফিয়ত চাইতে হবে জবাব নিন। কিন্তু আপনারাও কিন্তু সর্বনাশ করলেন যারা গরিব এবং মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা, যারা মন দিয়ে খেটে পরিশ্রম করে না খেয়ে পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছিল। পুরো পদ্ধতিটার মধ্যেই লুকিয়ে থাকা গণ্ডগোল হয়েছে। মামলা না হলে এটা বেরোতো না। সাধারণ মানুষ বা যারা চাকরি পায়নি তাদের দ্বারা মামলা, তাই এবার পুরো ষড়যন্ত্রটা বেরোচ্ছে। আর তার মাথাকে সরকারি পদ্ধতিতে দুর্নীতি। তাই যারা এই সরকারি জায়গার মাথা, তারা কেউ ছাড় পাবেন না। সাময়িক কষ্ট হবে। আমাদের শরীরে যদি ফোঁড়া হয়, সেই ফোঁড়া যদি না ফাটে তাহলে আমাদের হাতটাকে একটু চিরতে হয়, একটু কষ্ট হয়। কিন্তু তারপর যখন বদরক্ত বেরিয়ে যায় তখন কিন্তু ঠিক হয়ে যায় পুরোটা। ভারতীয় জনতা পার্টি সেই সমস্ত মানুষজনের সঙ্গে অবশ্যই রয়েছে যারা যোগ্য,
যারা নিজেদের মেধা দিয়ে পরীক্ষা দিয়েছেন, চাকরি দিয়েছেন, যারা আজকে চোখের জল ফেলছেন, রাস্তায় বসে রয়েছে, বা যাদের চাকরি পেয়েও যাদের এই তৃণমূলের দুর্নীতির জন্য চাকরি হারাতে রয়েছে, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা মানুষ তাদের সঙ্গে রয়েছে। যদি এরপর এই তৃণমূলের চুরির জন্য বাকিদের চাকরি যদি আরও কিছু জায়গায় যায়, দেখুন পিএসসিতেও শুরু হয়ে গেছে, পাবলিক সার্ভিস কমিশন, সেখানেও দুর্নীতি হয়েছে। সেখানেও 350 না 400 চাকরি নিয়ে কোর্ট আবার নির্দেশ দিয়েছে। ভয়ঙ্কর পরিবেশ, প্রত্যেকটা চাকরির জায়গাতে চুরি চুরি চুরি। প্রত্যেকের কাছ থেকে এই রাজ্যে যবে থেকে তৃণমূল সরকার এসেছে কেউ বুঝতে পারেনি তারা চুপি সারে এই জঘন্য পরিকল্পনা করে যাচ্ছে। এই অটোনোমাস বডি অর্থাৎ স্বয়ংচালিত যে বডিগুলো রয়েছে, এসএসসি, পিএসসি, এই সমস্ত, তাদেরকে দিয়ে। আমি তো করিনি, ওরা করেছে। আর ওদের চেয়ারে বসিয়েছে কে? আপনি, মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের প্রত্যেকটা মানুষ যারা যোগ্য, যারা রাস্তায় বসে রয়েছেন, যারা যোগ্য, যারা হয়তো সাময়িকভাবে চাকরি নিয়ে পর্যদস্ত হয়েছেন, হারাচ্ছেন, যারা চোখের জল ফেলছেন, তাদের পাশে ভারতীয় জনতা পার্টি ছিল, আছে এবং থাকবে। কিন্তু এই বদ রক্ত বার করবার যে পদ্ধতি আদালত নিয়েছেন, আমরা তার উপরে কথা বলতে পারি না। এটা তো প্রমাণ হয়ে গেল যে সারা পশ্চিমবঙ্গের যুব সমাজের, ছাত্র সমাজের সর্বনাশ করেছে, গণতন্ত্রকে খতম করেছে জাস্ট টাকার লোভে তৃণমূল, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদের প্রোটেকশন দিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো আইনানুগ বন্দোবস্ত করেননি। তারপর সাধারণ মানুষের অভিযোগে তবেই তো বিচার শুরু হয়েছে কাঁদাদের কমপ্লেনে। আমি নিশ্চিত যে আদালত এমন সিদ্ধান্তে আসবেন, সেটা হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট হোক, তাতে চোরেরা শাস্তি পাবে, যারা সাদা খাতা জমা দিয়েছে তাদের চাকরি যাবে, আর যারা যোগ্য, যারা সাময়িক বিপদের মধ্যে পড়েছেন, আমার দেশের আইন কিন্তু এত ঠুনকো নয়, তারা সময় নেয়। আমার দেশের বিচার পদ্ধতির একটাই মূল কথা, যে একজন দোষী যদি ছাড়া পেয়ে যায় তো যাক, কিন্তু কোনো নির্দোষের না ক্ষতি হয়, এটা আমাদের দেশের আইনের প্রথম কথা। তাই যারা সাময়িক বিপদের মধ্যে রয়েছেন তাদের প্রতি ভারতীয় জনতা পার্টির সমবেদনা রয়েছে। তাদের জন্য যে লড়াই আমাদের করতে হয় আমরা করব, করছিও। কিন্তু তৃণমূলের মতো সর্বনাশ করছি আমরা, আবার পরে মলম মাখাতে মিথ্যে কথা বলছি, এত নির্লজ্জ বেহায়া সরকার আর দল, এত লোভী, অর্থলোভী দল, অর্থলোভী মুখ্যমন্ত্রী, অর্থলোভী তৃণমূল নেত্রী সারা ভারতবর্ষে কোথাও দেখা যায়নি।